টাকার পতন নিয়ে যখন উদ্বেগ বাড়ছে, ঠিক সেই সময় সংসদে আশ্বাস দিলেন অর্থমন্ত্রী। ভারতের অর্থনীতি মজবুত, টাকার অবস্থানও স্থিতিশীল। কিন্তু বাস্তব ছবিটা কি সত্যি তেমন? কারণ সেই একই দিনে বাজারে ঘটে গেল সম্পূর্ণ উল্টো ঘটনা। ডলারের দাপটে 95-এর গণ্ডি পার করল ভারতীয় মুদ্রা। তাহলে প্রশ্ন উঠছেই, আশ্বাস আর বাস্তবের মধ্যে ফারাক কোথায়? সোমবার দিনের মধ্যে একসময় মার্কিন ডলারের তুলনায় টাকার দাম পৌঁছে যায় 95.22-এ, যা ঐতিহাসিক রেকর্ড। পরে কিছুটা নেমে 94.70-এ থামলেও পতনের ধারা কিন্তু স্পষ্ট। পরিসংখ্যান বলছে 2025-26 অর্থবর্ষে টাকার অবমূল্যায়ন হয়েছে প্রায় 9.88%, যা গত 14 বছরের মধ্যে সর্বাধিক। এই পরিস্থিতি নিয়ে সংসদে বক্তব্য রাখতে গিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেন, ভারতের অর্থনীতি যথেষ্ট শক্তিশালী, আর্থিক শৃঙ্খলাও বজায় রয়েছে এবং অন্যান্য উন্নয়নশীল দেশের তুলনায় ভারতীয় মুদ্রা ভালো অবস্থানে রয়েছে। তার কথায় রুপি ঠিক চলছে। এই মন্তব্যের পরই রাজনৈতিক চাপ বাড়তে শুরু করে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী সরাসরি কেন্দ্রকে আক্রমণ করে দাবি করেন, দেশের অর্থনৈতিক ভবিষ্যৎ সারেন্ডার করা হয়েছে। অন্যদিকে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে কটাক্ষ করে বিরোধীরা বলছে, স্বাধীনতার 78 বছরে এই প্রথম ডলারে 95 ছাড়িয়েছে, যা উদ্বেগজনক। কংগ্রেসের নেতা দীপেন্দর সিং হুডা দাবি করেছেন, প্রতিবেশী দেশের তুলনায় ভারতীয় মুদ্রার অবস্থাও দুর্বল হয়ে পড়ছে। অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানিয়েছেন, মুদ্রার দাম নির্ধারিত হয় বাজারের চাহিদা ও যোগানের ভিত্তিতে। সরকার ও রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া পরিস্থিতির উপর নজর রাখছে বলেও তিনি জানিয়েছেন। শুধু মুদ্রা নয়, শেয়ার বাজারেও বড় সড় ধস নেমেছে। বিএসই সেন্সেক্স পড়ে যায় 1635 পয়েন্টেরও বেশি, নেমে আসে 71,000-এর ঘরে। নিফটি 50ও ধাক্কা খেয়ে থামে 22,331-এ। মাত্র দুদিনে বাজার থেকে মুছে গেছে প্রায় 18 লক্ষ কোটি টাকার সম্পদ, যা বিনিয়োগকারীদের উদ্বেগ আরও বাড়িয়েছে। গত কয়েক সপ্তাহে বিদেশি বিনিয়োগকারীরা প্রায় 1.14 লক্ষ কোটি টাকার শেয়ার বিক্রি করেছেন। এর ফলে ডলারের চাহিদা বেড়েছে আর টাকার উপর চাপ আরও বেড়েছে। শুধু গত 4 সপ্তাহেই ডলারের দাম প্রায় 3.5 টাকা বেড়েছে, যা বড় পরিবর্তনের ইঙ্গিত। এই পরিস্থিতির পিছনে সবচেয়ে বড় কারণ পশ্চিম এশিয়ার যুদ্ধ। ইরান ইসরায়েল সংঘাত এখন 5ম সপ্তাহে। এর সঙ্গে যুদ্ধ হয়েছে ইউনাইটেড স্টেটের সামরিক উপস্থিতি এবং হুথি গোষ্ঠীর সক্রিয়তা। ফলে গোটা অঞ্চলে অনিশ্চয়তা আরো বেড়েছে। বিগত ধরুন প্রায় 14 বছরে ভারতীয় টাকা এবং আমেরিকান ডলারের সঙ্গে যে বিনিময় মূল্য, তাতে ভারতীয় টাকার বহির্মূল্য ডলারের হিসেবে এত তলানিতে, মানে এত কম কখনো হয়নি। যেটা আপনি বললেন $1 = 95 ভারতীয় মুদ্রায়। হ্যাঁ, এটা একটা মারাত্মক। এবং সেটা কেন হয়েছে, যে পশ্চিম এশিয়ায় যে সাম্প্রতিক যে যুদ্ধ পরিস্থিতি এবং হরমুজ প্রণালী দিয়ে এই তেল আমদানি, আমাদের ভারতবর্ষের যে বিপুল পরিমাণ পেট্রোপণ্য আমদানি করতে হয়, হ্যাঁ, তার জন্য আমাদের একটা বিরাট আশঙ্কা তৈরি হয়েছে এবং একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। এবং তার মাঝখানে আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে তেলের দাম বিশ্ববাজারে, যে অশোধিত যে পেট্রোলিয়াম তেলের দাম, খনিজ তেলের দাম, সেটা মারাত্মকভাবে বাড়ছে। এবং এই বৃদ্ধির অর্থ হলো যে সেটাকে আমাদের বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে। সহজভাবে বলতে গেলে বলা যায় যে আমি আগে যে পরিমাণ অর্থ দিয়ে কিনতাম তার চেয়ে বেশি দাম দিতে হচ্ছে। এবং সেই দামটা কি না, আমাকে বিদেশি মুদ্রায় আমাকে সেই দাম দিতে হচ্ছে।
তার ফলে কি হচ্ছে, ভারতবর্ষে ডলারের চাহিদা বাড়ছে। আমরা যদি এভাবে যদি বিষয়টাকে ব্যাখ্যা করি যে কোনো জিনিসের চাহিদা যদি তার যোগানের তুলনায় বেশি হয় তবে তার দাম বাড়তে বাধ্য। তো ভারতবর্ষে ডলারের যে যোগান সেটা আসে সাধারণত আমাদের রপ্তানি থেকে, এবং আমাদের ডলারের চাহিদা তৈরি হয় ডলারের বিভিন্ন দ্রব্য আমদানি, এবং সেই আমদানির জন্য ডলারে যখন মূল্য পরিশোধ করতে হয় তার জন্য ডলারের চাহিদা সৃষ্টি হয়। ফলে এর মধ্যে একটা ভারসাম্যহীনতা তৈরি হয়েছে। এই উদ্বৃত্ত চাহিদা ভারতবর্ষের মুদ্রা বাজারে, মানে বৈদেশিক মুদ্রার বাজারে ডলারের দামকে ঠেলে তুলছে। অর্থাৎ আমাকে $1 কিনতে এখন যেখানে হয়তো 92 টাকা দিতে হতো, এবং ধারাবাহিকভাবে আপনি যখন দেখবেন সেটা আস্তে 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 বেশি দাম, মানে ডলারের প্রচন্ড দাম। এইটাই আছে এইটার কারণ আর কি। সাম্প্রতিক যে পশ্চিম এশিয়ার যে যুদ্ধ পরিস্থিতি, তার ফলে আমাদের যে বৈদেশিক মুদ্রার যে বিনিময় মূল্য, তাতে আমরা এটাকে বলি যে ভারতবর্ষের মুদ্রার যে মূল্য সেটা পতন হয়েছে। এটাকে আমরা ইংরেজিতে বলি ডেপ্রিসিয়েশন। আর ভারতের বৈদেশিক মুদ্রা বাজারে ডলারের মূল্য বেড়েছে, এটাকে আমরা বলি অ্যাপ্রিসিয়েশন। তো এর ফলে যেটা দাঁড়াবে, মানে আমরা যদি অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে কেউ যদি বলে যে আচ্ছা এরকম যে হলো তার ফলটা কি, এটা তো আসল বিচার্য বিষয়। ফল হচ্ছে একটা হচ্ছে যে প্রচন্ড প্রত্যক্ষ ফল হচ্ছে মুদ্রাস্ফীতি। মানে আমাদের যখন বেশি দাম দিয়ে তেল আমদানি করতে হবে, তখন দেখছেন যে তেলের এবং পেট্রোপণ্যের মূল্য, যেমন ধরুন আজকে আমরা যে গ্যাস, মানে আমার একেবারে মানে কনজিউমাররা, যারা ভোক্তারা, তাদের পারিবারিক ব্যবহারের জন্য যে এলপিজি সিলিন্ডারটার দাম বাড়ছে, এটা ভবিষ্যতে হয়তো আরো বাড়তে পারে। যদিও সরকার বলছে যে আমরা গাড়ি ইত্যাদি চালানোর জন্য যে ডিজেল ইত্যাদি তার দাম এখনো বাড়েনি, কিন্তু সেটা বাড়তে পারে, সেটা অমূলক নয় যদি এটা এই পরিস্থিতি চলতে থাকে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ছে। ভারত যেহেতু আমদানি নির্ভর দেশ, তাই তেলের দাম বাড়লে সরাসরি আমদানি খরচ বাড়ে, ফলে বেশি ডলার খরচ করতে হয়, আর সেই কারণেই টাকার অবমূল্যায়ন হয়। পাটনা আইআইটির অর্থনীতিবিদ রাজেন্দ্র প্রামাণিক মনে করছেন, $95 পার করা অনেকটাই প্রত্যাশিত ছিল। তার মতে যুদ্ধ পরিস্থিতি দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা কম, তাই বাজারে আতঙ্ক বাড়ছে। অন্যদিকে আইসিএআই এর প্রাক্তন চেয়ারম্যান অনির্বাণ দত্ত বলেছেন, বিদেশি লগ্নি প্রত্যাহার এবং তেলের দাম বৃদ্ধি টাকার উপর প্রধান চাপ তৈরি করেছে। তাদের মতে পরিস্থিতি সামাল দিতে রিজার্ভ ব্যাংকের আরো সক্রিয় হস্তক্ষেপ প্রয়োজন। আমাদের যে রুপি, তার যে ক্রয় ক্ষমতা, রুপির ক্রয় ক্ষমতা, সেটা নির্ভর করে যে ভারতবর্ষের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি। মানে ভারতবর্ষের সামগ্রিক অর্থনীতির দিকে যদি দেখা যায়, তার যে উন্নয়ন, মানে মোট উৎপাদনের মূল্যের যে বৃদ্ধি, এবং ধরুন আমাদের ইনফ্লেশন মানে মুদ্রাস্ফীতি, আমাদের যে বেকারত্ব, আমাদের উৎপাদিকা শক্তি, সব মিলিয়ে ভারতবর্ষের যে অবস্থা, সেটা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেকটা ভালো এখনো পর্যন্ত। সেই দৃষ্টিকোণ থেকে অর্থমন্ত্রী হয়তো এই মন্তব্য করেছেন যে না, আমরা যদি অন্যান্য দেশের সঙ্গে তুলনা করি, তারা যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তার তুলনায় আমাদের যে ক্ষমতা, অর্থাৎ নিজেদেরকে বাঁচিয়ে রাখার, অর্থাৎ আমাদের কৃষি দ্রব্য উৎপাদনে আমাদের যে বাড়তি ক্ষমতা, কারণ আপনি দেখবেন হরমুজ কোরামেলিতে এই ধরনের সমস্যার সৃষ্টি হতে সারা বিশ্বে খাদ্যশস্য রপ্তানি বিরাট আশঙ্কা তৈরি হয়েছে। কিন্তু ভারতবর্ষ, তার যে একটা শক্তি রয়েছে, একটা সুযোগ রয়েছে, মানে সেই শক্তি হচ্ছে তার কৃষি উৎপাদনে এক বিরাট সুযোগ, বিরাট শক্তি। মানে আমাদের যদি 142 থেকে 143 কোটি মানুষ, তারা যে ধরুন আজকে যদি আপনি বাজারে যান 1 মাস আগে বা 1 বছর আগে আমাদের যে শস্য মূল্য, সেখানে কিন্তু আপনার যে বিরাট রিজার্ভ, যে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, অন্যান্য মানে একটা বুভুক্ষা, মানে একটা সাংঘাতিক মানে খাদ্যশস্যের দাম, সেটা কিন্তু হয়নি। সেই জন্য উনি বলছেন যে ভারতীয় টাকায় সাধারণ মানুষের জন্য এখনো পর্যন্ত তার খেয়ে পড়ে বেঁচে থাকার ক্ষেত্রে সেরকম অসুবিধা হচ্ছে না। কিন্তু আমার যেটা মনে হয়, হয়তো এখনো পর্যন্ত ঠিক আছে, কিন্তু এটা যদি চলতে হয়, বারবার বলছি, এটা যদি চলতে থাকে, আপনার একটা রেজিলিয়েন্স থাকে। ধরুন আপনার জ্বর হয়েছে, সর্দি কাশি হয়েছে, তখন আপনি ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার বললেন যে 7 দিন অপেক্ষা করুন, ও এমনি চলে যাবে। সেটা হলে তো ভালো, কিন্তু যদি এমনি চলে না যায়, তাহলে যে ওষুধগুলো লাগবে, যে মেডিসিন, অর্থাৎ আমাদের অর্থনীতির দেহ হতে যে অসুবিধাগুলো প্রকট হয়ে যখন ওঠে, তখন যে ওষুধগুলো দরকার, সেই ওষুধগুলো তখন কি ওষুধ?
এই ওষুধগুলো হচ্ছে সরকারের পক্ষ থেকে, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ফিসকাল পলিসি, অর্থাৎ বলা হয় যে সরকার যদি এমন একটা, যেমন রঘুরাম রাজন বলছেন যে এমন একটা ফান্ড তৈরি করা, যে ফান্ড থেকে যারা সাধারণ মানুষ যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এই স্বল্প সময়ের জন্য যদি তাদেরকে সহায়তা করা যায়। উনি সাবসিডির কথা বলছেন না, কিন্তু বলছেন যে একটা ফান্ড তৈরি করা, যে ফান্ডের মাধ্যমে আমরা এমন কিছু দ্রব্য সাধারণ মানুষের মধ্যে বিলি করতে পারি যাতে তারা ক্ষতিগ্রস্ত না হয়, এরকম কথা বলছেন। কাজে আমার মনে হয় অর্থমন্ত্রীর মানে বক্তব্যটা হচ্ছে ওই রকম আর কি, যে আমাদের যে স্ট্রাকচার, অর্থনীতির পরিকাঠামোর মধ্যে যে অন্তর্নিহিত শক্তি আছে, এই শক্তি দিয়ে আপাতত আমাদের মনে হচ্ছে যে আমরা তেমন ভয় আমাদের নেই, কিন্তু আমার মনে হয় এটা যদি চলতে থাকে, কারণ এটা হচ্ছে এক্সোজেনাস ইন্ডিয়া আমরা বলি ইংরেজিতে, যে আমাদের বাইরের একটা অবস্থা যার উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। আজকে যে যুদ্ধ হচ্ছে সেখানে কি আমি নিয়ন্ত্রণ করতে পারি না। কাজে এই অনিয়ন্ত্রিত যে পরিস্থিতি, সেখানে যে আশঙ্কা, যে অনিশ্চয়তা তৈরি হয়, সেখান থেকে বেরিয়ে আসতে গেলে আমাদের দুটো জিনিস, একটা হচ্ছে এই অনিশ্চয়তা কতদিন চলতে পারে, সবটাই কিন্তু একটা কনজেকচার, একটা অনুমান সত্যি হতেও পারে, নাও হতে পারে। তখন সেখানে আমি রাজনৈতিক দিক থেকে যখন আমরা বিশ্লেষণ করি, তখন বলি যে ভারতবর্ষের যে রাজনৈতিক অবস্থা সারা বিশ্বের আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে, সেখানেও কিন্তু আমাদেরকে একটা দৌত্য, অর্থাৎ একটা সমঝোতা তাদের মধ্যে আনা, একটা শান্তি প্রতিষ্ঠা করার যে প্রচেষ্টা, সেটা কতটা মানে সফল হবে তার উপরেও কিন্তু মানে নির্ভর করবে যে আমাদের এই যে অনিশ্চয়তা সেটা আর কতদিন চলবে। বাজার বিশ্লেষকদের মতে বর্তমানে ভোলাটিলিটি ইন্ডেক্স 28-এ পৌঁছেছে, যা অস্বাভাবিক অস্থিরতার ইঙ্গিত। অর্থাৎ বাজার এখন অত্যন্ত সংবেদনশীল অবস্থায় রয়েছে। সব মিলিয়ে একদিকে সরকারের আশ্বাস, অন্যদিকে বাজারের বাস্তব ছবি। টাকার রেকর্ড পতন, শেয়ার বাজারে ধস, তেলের দাম বৃদ্ধি, সব মিলিয়ে তৈরি হয়েছে জটিল অর্থনৈতিক পরিস্থিতি। এখন সবচেয়ে বড় প্রশ্ন, যুদ্ধ পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, রিজার্ভ ব্যাংক কিভাবে হস্তক্ষেপ করবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই চাপ কতটা দীর্ঘস্থায়ী হবে। কারণ অর্থনীতির এই টানাপোড়েনের প্রভাব শেষ পর্যন্ত গিয়ে পড়বে সাধারণ মানুষের জীবনযাত্রার উপরেই।